আমন্ত্রণ রাতের বাংলাদেশে, শুরুতেই শিরোনামগুলো জানাবো। সোহাগ হত্যায় 7 জন গ্রেফতারের পরও মিটফোর্ড এলাকায় আতঙ্ক। নিরাপত্তা চেয়ে মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ, শুরু হচ্ছে চিরুনি অভিযান। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। শাপলা প্রতীক পেতে আবারও ইসিতে এনসিপি, প্রতীকের তফসিলে থাকছে নৌকা। ক্ষমতা দখলের রাজনীতির বিরুদ্ধে নাহিদের হুঁশিয়ারি। দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আপনার পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ। এত সহজে দলকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না, বললেন ফখরুল। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। জরুরি অবস্থা জারির ক্ষেত্রে নিতে হবে বিরোধী দলের মত। ঐকমত্য কমিশনের বৈঠকে দলগুলোর সমঝোতা। প্রধান বিচারপতির নিয়োগ জ্যেষ্ঠতার ভিত্তিতে। এনবিআর অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করবে উপদেষ্টা কমিটি। দুভাগ করা নিয়ে আপত্তি নেই কর্মকর্তাদের, থাকবে না বিশেষ ক্যাডারের খবরদারি। রাতের বাংলাদেশে এছাড়াও থাকছে শ্রদ্ধা ভালোবাসায় নুরুল ইসলামকে স্মরণ করল যমুনা গ্রুপ। মৃত্যুবার্ষিকীতে দোয়া মিলাদ মাহফিল, কাজের মাঝেই বেঁচে থাকবেন বলছেন উত্তরসূরিরা। আল্লাহর কাছে আমি দোয়া চাই, ওনার জন্য আমি নফল নামাজ পড়ি এবং আল্লাহকে বলি যে হে আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। রাজধানীর মিটফোর্ডে ভাঙারি ব্যবসায়ী ও যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার 5 দিন পার হলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের অনেকেই কথা বলছেন না ভয়ে। এ ঘটনায় এখন পর্যন্ত 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আসামি আলমগীর ও মনিরকে 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। 164 ধারায় স্বীকারোক্তি দেবে বলে জানালেও শেষ মুহূর্তে তারা স্বীকারোক্তি দেয়নি। দিনের আলোতে জনবহুল এলাকায় এমন নৃশংসতা, আতঙ্ক ছড়িয়েছে মিটফোর্ড এলাকায়। ভাঙারি ব্যবসায়ী সোহাগকে হত্যার 5 দিন পরেও পুরো এলাকা থমথমে। ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে আঘাত করে হত্যা করে সন্ত্রাসীরা। এ সময় আশপাশে দাঁড়িয়েছিলেন অনেকে। ভয়ে এগিয়ে আসেনি প্রতিবেশী দোকানদারদের কেউই। চাঁদা না দেওয়ার পরিণতি কেমন? সোহাগের মৃত্যুর পর খুনিদের উল্লাস সে বার্তাই দিচ্ছিল। ক্ষুব্ধ মিটফোর্ডের ব্যবসায়ীরা বলছেন, এটা শুধু হত্যাকাণ্ড নয়, এর মাধ্যমে ব্যবসায়ী সমাজকে সতর্ক বার্তা দিয়েছে চাঁদাবাজরা। এটা সন্ত্রাস একটা মেসেজ দিয়ে গেছে, এখানে মারছে, গোপন মাঠের প্রকাশ্যে নিয়ে যা বিজয় মিছিল করছে। এরা আমরা আতঙ্কে গেছে, যারা চাঁদা দিবে না তাদের পরবর্তী অবস্থা তাদের এরকম হবে। দিতে বাধ্য না দিলে উঠাই দিব, হুমকি দেয়, ব্যবসা করতে পারবা না, রাস্তায় থাকতে পারবা না, উঠে নিয়ে যাবো, মালামাল ফালাই দেয়। কিন্তু আর আগের চেয়ে ভয়ঙ্কর হয়েছে, শুধু হাতটা বদল হয়েছে। আমাদের আইন কড়াকড়ি হোক, ন্যায্য বিচার হোক। এদের বিচার দেখা জানি আর 5 জন এই অন্যায়টা না করতে পারে। এদিকে সোহাগ হত্যায় জড়িতদের ধরতে মাঠে কাজ করছে গোয়েন্দা পুলিশের একাধিক দল। নেত্রকোনা থেকে এজাহারভুক্ত 2 আসামি রাজীব ও সজীবকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা ঘটনাটি খুব গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং ঘটনার সাথে জড়িত যে বা যারাই থাকুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি খুব অল্প সময়ের ভিতরে ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন সহ ঘটনার সাথে জড়িত অন্যান্য যারা রয়েছেন তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। সোহাগ হত্যার প্রতিবাদে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তার দাবিতে সাময়িক শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আমরা চাই আমাদের ক্যাম্পাসটা যেন সিকিউর থাকুক। হসপিটাল এরিয়াতে 1 নম্বর গেট থেকে 3 নম্বর গেট পর্যন্ত কোনো ধরনের অবৈধ স্থাপনা থাকা যাবে না। কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে। আমরা ক্লাস এবং পরীক্ষা সব পরিহার করছি। নির্মমী হত্যাকাণ্ডের পর এলাকায় পুলিশের তৎপরতা বেড়েছে। মিটফোর্ড এলাকার ফুটপাতে ভাসমান দোকানে অভিযান চালিয়েছে পুলিশ। যমুনা নিউজ, ঢাকা।
আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও নির্বাচন কেন্দ্রিক স্থিতিশীলতা বিবেচনা করে আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে বিশেষ চিরুনি অভিযান। সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেছেন, চিহ্নিত সন্ত্রাসী অপরাধীরা এর আওতায় পড়বে। মিটফোর্ডের হত্যাকাণ্ডকে খুবই দুঃখজনক আখ্যা দিয়ে উপদেষ্টা বলেন, এ ঘটনায় 7 আসামি গ্রেফতার হয়েছে। জানান, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি শেষ করা যাবে, তবে ভোট রমজানের আগে নাকি পরে তা ঠিক করবে ইসি। মিটফোর্ড ও খুলনায় বর্বর হত্যাকাণ্ড, চাঁদপুরে ইমামের উপর হামলা, এরপর মিরপুরে চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলা, গুলি, কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না হত্যা, মব ও চাঁদাবাজির ঘটনা। এসব বিষয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোনো ঘটনায় অভিযুক্তরা ছাড় পাচ্ছে না। মিটফোর্ডের ঘটনায় 19 আসামির মধ্যে 7 জন গ্রেফতার হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতিও। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে খুলনা হত্যাকাণ্ড একজনকে গ্রেফতার করা হয়েছে। অপরাধী সে যে কোনো দলেরই হোক না কেন, কোনো রাজনৈতিক অথবা অন্য কোনো পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। মব সহিংসতা, সন্ত্রাস ও খুন সহ অপরাধমূলক কার্যক্রম দমনে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান চলছে। এর পাশাপাশি বিশেষ চিরুনি অভিযান পরিচালনার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যে কোনো কার্যক্রম কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন করতে পারবে মন্ত্রণালয়। আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। তারপরে ধরেন যে ইলেকশনের ডেট এটা দিবে হলো ইলেকশন কমিশন, তারা এটা কবে ইলেকশন দেবে, তো একটা টেন্টেটিভ ডেট তো আপনাকে সবসময় বলা হয়েছে যে রোজার আগে হতে পারে, রোজার পরে হতে পারে। জননিরাপত্তা ক্ষুণ্ণ করে এমন যে কোনো ঘটনার তথ্য বা আভাস পেলে আইন শৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধও করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আমাদের প্রিপারেশন। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শাপলা প্রতীক পেতে আইনগত বাধা নেই দাবি করে প্রতীকটি পেতে নতুন করে নির্বাচন কমিশনে আবেদন করেছে এনসিপি। মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি জানিয়েছেন, প্রতীক হিসেবে শাপলা না পেলে রাজনৈতিকভাবে লড়বে দল। আর সেই সাথে নৌকা প্রতীক বিধিমালা থেকে বাদ দেওয়ার আহ্বানও জানানো হয়েছে। আবারও নির্বাচনের আগে ইসি পুনর্গঠনের দাবি জানিয়েছে এনসিপি। প্রধান নির্বাচন কমিশনারের সাথে 5 সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে এসব দাবি তুলে ধরে দলটি। নির্বাচনের প্রতীক হিসেবে জাতীয় প্রতীকের দাবি নতুন নয়, তবে প্রতীক হিসেবে শাপলার দাবি তুলনামূলক স্পর্শকাতর। কেননা শাপলা শুধু একটি ফুল নয়, এটি সংবিধান স্বীকৃত জাতীয় প্রতীকের কেন্দ্রবিন্দু। প্রতীক হিসেবে শাপলা পেতে সিইসির সাথে বৈঠক করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। প্রায় 2.5 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলে দলটি। তাদের দাবি, দলীয় প্রতীক হিসেবে শাপলা পেতে আইনগত কোনো বাধা নেই। আলাদা স্বতন্ত্র উপাদান নিয়ে জাতীয় প্রতীকটি গঠিত। তার ভিতরে ধানের শীষ আছে, তার ভিতরে তারকা আছে, তার ভিতরে পাট পাতা আছে এবং শাপলা আছে। এই 4টি আলাদা উপাদানের মধ্যে ধানের শীষ আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতীক, তারকা একটা দলের প্রতীক। শাপলাকে বাদ দেওয়ার ব্যাপারে যে ব্যাখ্যাটি গণমাধ্যমে নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়েছিল, সেই ব্যাখ্যাটি আসলে আইনগতভাবে একটি ভুল ব্যাখ্যার উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই জায়গাগুলোতে নির্বাচন কমিশনকে ব্যাখ্যাগুলো জানিয়েছি। শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। এক প্রশ্নের জবাবে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড। এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে। অনেকে তাদের ব্যক্তি জায়গা থেকে একটা দলীয় মুখপাত্র হিসাবে কাজ করছেন। বৈঠকে প্রতীক তালিকা থেকে নৌকা বাদ দেওয়ার সুপারিশও করেছে এনসিপি। যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। 22 জুন এনসিপি নিবন্ধন আবেদন দাখিলের সময় শাপলা প্রতীক চায়। এর আগে 17 এপ্রিল নাগরিক ঐক্য এই প্রতীক পাওয়ার আবেদন করে। দুটি দলই শাপলা প্রতীক নিয়ে একাধিকবার ইসির সঙ্গে বৈঠকও করেছে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা।
আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানুল মাসুদ। এছাড়া এখনই শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলেও জানান তিনি। বিকেলে নির্বাচন ভবনে কমিশনার আব্দুর রহমানুল মাসুদ আরও জানিয়েছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে, কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই একটা প্রতীক বরাদ্দ দেওয়া হয়। নৌকা প্রতীক একটা পার্টির জন্য বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতীক তো নির্বাচন কমিশনের। কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই। এছাড়া এনসিপির শাপলা প্রতীক প্রসঙ্গে মাসুদ বলেছেন, কোনো দল যে কোনো প্রতীকই চাইতে পারে, যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এই প্রতীক নেই, যার ফলে শাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না। এনসিপি দল হিসেবে পরে নিবন্ধন পেলে এসবের পর্যালোচনা করে দেখা হবে। জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না, পিরোজপুরে এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের পর জনগণের পুরনো ব্যবস্থায় ফিরতে চায় না উল্লেখ করে তিনি বলেছেন, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পথে নেমেছে এনসিপি। পিরোজপুরের পাশাপাশি আজ ঝালকাঠিতেও পদযাত্রা ও পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার 13তম দিন। পিরোজপুর শহরের সিও অফিস এলাকা থেকে শুরু হয় পদযাত্রা। বিভিন্ন সড়ক হয়ে শহীদ মিনারে পথসভায় অংশ নেন কেন্দ্রীয় নেতারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম তার বক্তব্যে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গুম, নির্যাতন, দখলদারিত্ব আর জোর করে ক্ষমতা দখলের রাজনীতি সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। অত্যাচারে তারা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো। আপনারা ঢাকায় বিভৎসতম ঘটনাটা দেখেছেন, কিভাবে পাথর মেরে আমাদের এক ব্যবসায়ীকে দখলদারিত্বের অন্তর্কন্ডলের কারণে মেরে ফেলা হয়েছে। এ সময় নাহিদ ইসলাম আরো বলেন, গণ অভ্যুত্থানের পরে কেউ কেউ শুধু ক্ষমতা ও দ্রুত নির্বাচন চাইছে, তাদের কাছে সংস্কার গুরুত্ব পাচ্ছে না। আমরা বলেছিলাম দেশের সংস্কার লাগবে, রাষ্ট্রের সংস্কার লাগবে। আমরা পুরনো ব্যবস্থায় ফিরে যেতে চাই না। সকলে মিলে আসুন এই সরকারকে সহযোগিতা করি এবং দেশটাকে নতুন করে গড়ে তুলি। কিন্তু আমাদের সেই আহ্বানে সবাই সাড়া দেয় নাই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে। সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। পথসভা শেষে বৃষ্টির মধ্যেই গণসংযোগ করেন কেন্দ্রীয় নেতারা। পরে এনসিপির জুলাই পদযাত্রা রওনা হয় ঝালকাঠির উদ্দেশ্যে। বিকেলে ঝালকাঠি পৌঁছে শহরের ফায়ার সার্ভিস মোড় থেকে কর্মী সমর্থকদের নিয়ে পায়ে হেঁটে কাপড়পট্টি এলাকায় যান কেন্দ্রীয় নেতারা। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা। অতীতের মতো ছাত্রলীগের টর্চার ক্যাম্পাসগুলোতে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা চলতেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের জন্য ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। পরে পটুয়াখালী অভিমুখে রওনা হয় এনসিপির জুলাই পদযাত্রার গাড়িবহর। জাহিদ হাসান, যমুনা নিউজ। জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, বারবার ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়ানো বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইজিপি বেনজির আহমেদ সহ 16 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। রাজধানীর একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ বইয়ের মোড়ক উন্মোচনে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। অংশ নেন কয়েকজন শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতারা। আগামী দিনের বাংলাদেশের মধ্যপন্থী ধারার রাজনীতির জন্য তারেক রহমানের গুরুত্ব তুলে ধরেন তারা। কোন দল যদি বলে নির্বাচন করে ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট নিয়ে শরিয়া আইন করব, সেই দলের বাংলাদেশের রাজনীতির অধিকার থাকা উচিত বলে আমি মনে করি না। আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেসড স্টেট করে তুলতে চাই, তাদের সামনে বিএনপি ছাড়া এখন আর কি অপশন আছে আসলে আমি দেখি না। অনুষ্ঠানে সাম্প্রতিক সময় সামাজিক মাধ্যমে বিএনপি ও তারেক রহমানকে নিয়ে নোংরা প্রচারণাকে উদ্বেগজনক বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে। ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে। তার নাম ধরে, তার কথা বলে, তাকে বিভিন্নভাবে মেলাইন করে তার সম্পর্কে কথা বলেছে, যেটা খুব অ্যালার্মিং। আজকে যে প্রচার হচ্ছে, অপপ্রচার হচ্ছে, এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে।
বড় পরিসরে জাতীয়তাবাদীদের সাইবার যুদ্ধে লড়াই করার আহ্বান জানান বিএনপি মহাসচিব। অনুমতির অপেক্ষা করার দরকার নেই, ক্যাম্পেইনগুলোর উত্তর সাথে সাথে দেওয়ার জন্য এই ইয়াংদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে এগিয়ে আসতে হবে। বিএনপির যে বিশাল একটা যুব সমাজ আছে, এইটাকে একটু ইনডক্ট্রিনেট করেন, তাদেরকে বিএনপির রাজনীতিটা মাথার মধ্যে ঢুকানোর চেষ্টা করতে হবে। এর আগে দুপুরে 2019 সাল থেকে সরকার পতনের আগ পর্যন্ত 11টি গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ওই সময় সরকারের শীর্ষ পদে থাকা 16 জনকে অভিযুক্ত করা হয়েছে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্র মানে স্বাধীনতা, সমতা ও সব পক্ষের অন্তর্ভুক্তি, সেই সাথে মত প্রকাশ ও সমাবেশ করার স্বাধীনতাও থাকতে হবে বলে মন্তব্য করেছেন ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই। এসবের স্বার্থে গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজে ন্যায় বিচারও অবশ্যই থাকতে হবে বলে জানিয়েছেন এই রাষ্ট্রদূত। সন্ধ্যায় ফ্রান্সের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত আশা করেন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই আয়োজনের প্রধান অতিথি খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, উন্নয়ন অংশীদার হিসেবে ফ্রান্সের আরও বিনিয়োগ প্রত্যাশা করে সরকার। অনুষ্ঠানে সরকারের কর্তা ব্যক্তিরা ছাড়াও বিভিন্ন দেশের কূটনীতিক, পেশাজীবীরা অংশ নেন। গণতন্ত্র মানে স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্ববোধ ও ইনক্লুসিভিটি, মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করবার অধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্রের কঠিন পথে এগিয়ে যাবার গুরুত্বপূর্ণ ভিত্তি, এবং অবশ্যই এর সঙ্গে নির্বিচারও থাকতে হবে। রাজনৈতিক উদ্দেশ্যে জরুরি অবস্থা জারি বন্ধে সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ সংশোধনে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম বৈঠকে সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা জারি করতে প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে অনুমতি নিতে হবে মন্ত্রিসভার, আর মতামত নিতে হবে প্রধান বিরোধী দলীয় নেতারও। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। যুদ্ধ, বহিরাক্রমণ কিংবা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা ঝুঁকি তৈরি হলে সংবিধানের 141-এর ক অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর স্বাক্ষর নিয়ে জরুরি অবস্থা জারি করতে পারবেন রাষ্ট্রপতি। তবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখন পর্যন্ত 5 দফায় জারি করা জরুরি অবস্থা ঘোষণা নিয়ে রয়েছে নানা বিতর্ক। এমন অবস্থায় রোববার জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার 12তম বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হয় জরুরি অবস্থা জারির প্রসঙ্গ নিয়ে। সিদ্ধান্ত হয় জরুরি অবস্থা ঘোষণার জন্য প্রধানমন্ত্রীর স্বাক্ষরের পরিবর্তে প্রয়োজন হবে মন্ত্রিসভার অনুমোদনের। ওই মন্ত্রিসভার বৈঠকে সংসদের বিরোধী দলীয় নেতা বা উপনেতার উপস্থিতি থাকতে হবে। জরুরি অবস্থা জারি হলেও ক্ষুণ্ণ করা যাবে না নাগরিকের মৌলিক অধিকার। মন্ত্রী পরিষদের কনসেন্ট সহ এটা হবে। এটা প্রধানমন্ত্রীর চেয়ারটা এক্সটেন্ডেড হয়েছে, কিন্তু স্পিরিটের দিক থেকে এটা অলমোস্ট সেম। সে কারণেই আমরা প্রস্তাব করেছিলাম যে আমাদের পক্ষ থেকে যে সেখানে বিরোধী দল যে পার্লামেন্টে থাকবে, বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকতে হবে। জরুরি অবস্থা বিষয়টাই তো জরুরি, তো সেই ক্ষেত্রে এক্সিকিউটিভকে অনেক সময় তড়িৎ সিদ্ধান্ত নিতে হতে পারে, কিন্তু জরুরি অবস্থা যেন পলিটিসাইজ করা না হয়, রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয়, সেটার ব্যাপারে কিন্তু সবগুলো রাজনৈতিক দল একমত হয়েছে। এদিন প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়েও ঐকমত্যে পৌঁছায় রাজনৈতিক দলগুলো। আপাতত জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ হবে প্রধান বিচারপতি। সিনিয়র মোস্টকে বিচারপতি, প্রধান বিচারপতি হিসেবে রাষ্ট্রপতি নিয়োগ দিবেন। তবে কোনো দল তার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে যদি ম্যান্ডেট প্রাপ্ত হন, তখন সেই দল যদি ম্যান্ডেট প্রাপ্ত হয়, তখন তারা দুইজনের প্রভিশনটা সংবিধানে রাখতে পারবেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে এদিন একমত হয়েছে সবাই। তবে গঠন প্রক্রিয়া নিয়ে ভিন্নমত রয়েছে রাজনৈতিক দলগুলোর। সকল রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন যে তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা করা দরকার। আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। আগামী 31 জুলাইয়ের মধ্যে ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার কথা জানান ডক্টর আলী রিয়াজ। ব্যস্ততা সত্ত্বেও প্রতিদিন
জাতীয় ঐক্যমত্য কমিশনের আহ্বানে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করতে যাচ্ছে সংক্রান্ত উপদেষ্টা কমিটি। কমিটির আহ্বায়ক উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান জানিয়েছেন, এতে এনবিআর নাম আর থাকছে না, যে নাম শুনলে অনেকেই লম্বা হাসি দেয়। উপদেষ্টা স্বীকার করেন, অধ্যাদেশটি করার সময় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছিল, আর এজন্য রাজস্ব সংক্রান্ত 2 বিভাগের সচিব সহ ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে। উপদেষ্টা আন্দোলনের নামে সরকার বিরোধী তৎপরতার অভিযোগও আনেন এনবিআর এর কর্মকর্তাদের বিরুদ্ধে। রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের দাবিতে দীর্ঘদিন আন্দোলন করেছেন এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে বন্দরের কার্যক্রম সহ রাজস্ব আদায় বন্ধ ছিল। সরকারের কঠোর অবস্থানে শেষ পর্যন্ত আন্দোলন বন্ধ হলেও তাদের দাবির বিষয়গুলো আমলে নিয়ে গঠন করা হয় উপদেষ্টা কমিটি। প্রথমে একটা নিরীহ আন্দোলন, একটা ক্যাডারের সমস্যা, ক্যাডারের প্রসপেক্ট, তো পরে এটা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয়েছে। কমিটি সব পক্ষের সাথে বৈঠক করে 2 মাস আগের জারি করা অধ্যাদেশ সংশোধনের সুপারিশ করেছে। প্রশাসনের সাথে কাস্টমস ও কর ক্যাডারের দ্বন্দ্ব কমানো সহ 2 বিভাগে সচিব ও ঊর্ধ্বতনদের নিয়োগে নীতিমালা করা হবে। এখানে কিছুটা আমরা বলবো যে চতুরতার আশ্রয় নেওয়া আছে। এটা যারা করছে, যারা এই অধ্যাদেশ প্রণয়ন করছে, ওরা বলছে যে সব লোক আমাদের করতে হতে হবে, এটাও গ্রহণযোগ্য না। আবার এই উসিলায় প্রশাসন ক্যাডারের যে খবরদারি, সেটাও আমরা মনে করি এটা গ্রহণযোগ্য নয়। সচিব এবং ঊর্ধ্বতন পদে নিয়োগের ব্যাপারে আমরা একটা নীতিমালা, যে এই যোগ্যতা থাকতে হবে। উপদেষ্টা বলেন, তাদের সুপারিশ বাস্তবায়ন হলে থাকবে না আর এনবিআর। এ সময় তিনি এনবিআর এর আন্দোলন দমনে দুদককে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেন। তারা যদি নির্দোষ হন, তারা ইয়েতে বলবেন যে তারা করবেন, দুদকের যে চার্জেস সেগুলো রিফিউট করবেন এবং তারা করবেন। দুদক তো দায় মুক্তি দেওয়ার জন্য বিখ্যাত। এনবিআর কিন্তু আর থাকবে না, এবং এটা কিন্তু সবার জন্যই ভালো। কারণ এনবিআর নাম শুনলে, এনবিআর চাকরি করলে শুনে মানুষ একটা লম্বা হাসি দেয়। এই হাসিটার অর্থ আপনারা সবাই জানেন। বাংলাদেশে অর্থনৈতিক মন্দার আভাস দিয়ে বিশ্বব্যাংকের রিপোর্টের ভিত্তি নেই বলেও দাবি করেন জ্বালানি উপদেষ্টা। মন্দা, তারপর কি বলে যে ব্যাংক্রাপসি, যেসব আশঙ্কা করা হয়েছিল সবগুলোকে আমরা পেছনে ফেলে আসি। অর্থনীতি অ্যাকচুয়ালি এখন পিক আপ করছে। আপনি যদি যে কোনো ইন্ডিকেটর নেন, ইনফ্লেশনকে নেন, রিজার্ভকে নেন। জ্বালানি উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে ব্যবসায়ী সহ সব পক্ষের সাথে আলোচনা হয়েছে। সরকার এককভাবে কিছুই করেনি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। শেখ রেহানার মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। সম্প্রতি হাইকোর্টের একটি বেঞ্চে খসরুজ্জামান নামের এক আসামির আবেদনে রুল জারির পাশাপাশি 3 মাসের জন্য মামলাটিতে স্থগিতের আদেশ দেন। গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ করেন বলে অভিযোগ ওঠে এবং চলতি বছরের 15 এপ্রিল এই ঘটনায় টিউলিপ সিদ্দিকের পাশাপাশি রাজুকের সাবেক 2 কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সর্দার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে, তখনই আইনজীবীর এক চিঠিতে হতবাক দুদক। চিঠিতে বলা হয়, হাইকোর্টে এই মামলার আসামি শাহ খসরুজ্জামানের রিটের প্রেক্ষিতে গত 8 জুলাই বিচারপতি মোহাম্মদ আলী নেতৃত্বাধীন বেঞ্চ মামলাটি 3 মাসের জন্য স্থগিত করে রুল জারি করেছে। আর দুদকের আইনজীবী এম এ আজিজ খানের মতে, তদন্ত চলাকালে স্থগিতাদেশ অপ্রত্যাশিত। 1 নম্বর আসামি টিউলিপ সিদ্দিকী, খসরুজ্জামানের বিরুদ্ধে মামলাটা কোয়াশ হবে, এই পিটিশন সে নিয়ে আসছে। তার মামলাটা স্থগিত করেছে 3 মাসের জন্য এবং রুল ইস্যু করা হয়েছে। কেন এটা কোয়াশ করা হবে না এই কথা বলে দুদক অ্যাপিলে গেছে, বললাম অ্যাপিল করবে এটার বিরুদ্ধে। অর্ডারের বিরুদ্ধে ওটা স্টে হয়ে যাবে বলে আশা করি। সেনাবাহিনীর হস্তক্ষেপে 8 ঘণ্টা পর রাজধানীর বনানীর সড়ক ছেড়ে দিয়েছে সিএনজি চালিত অটোরিকশার চালকরা। পরে যান চলাচল শুরু হয়েছে। এর আগে দুপুর থেকে বিকেল পর্যন্ত বনানীতে বিআরটিএ সদর দপ্তরের সামনের সড়ক অবরোধ করে রাখে ঢাকা জেলার সিএনজি চালকরা। তাদের দাবি, জেলার সব সিএনজি অটোরিকশা মেট্রোপলিটন এলাকায় চালানোর সুযোগ দিতে হবে। বর্তমানে মেট্রোপলিটন এলাকায় ঢাকা মেট্রো রেজিস্টার্ডকৃত 3000 সিএনজি চলাচল করে থাকে, আর এর বাইরে ঢাকা জেলার অন্যান্য এলাকাতে অসংখ্য অটো রয়েছে। বিক্ষোভকারীদের দাবি, সেসব সিএনজিকেও মেট্রো এলাকায় চলাচল করতে দিতে হবে। এ নিয়ে কোনো ধরনের মামলা দেওয়া যাবে না। আর এমন দাবি নিয়ে দুপুর 12টার দিকে চালকরা বনানীর বিআরটিএ প্রধান কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। এতে করে মহাখালী আর বনানী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, তীব্র যানজট সৃষ্টি হয়। আমাদের 3000 গাড়ি ঢাকা থ সিএনজি
এই ঢাকা মহানগরী চলতে দিতে হবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের শ্রমিক এখান থেকে যাবে না। আমাদের লাশের উপর দিয়ে গাড়ি চলবে, তার আগে আমরা মাঠ ছাড়বো না। রক্ত দিচ্ছে জনগণ, দুর্ভোগ পোহায় জনগণ, মন্ত্রী মিনিস্টার যারা আছে এখন উপদেষ্টা তারা এসির ভিতরে বসে রয়েছে, আমরা 4.5 ঘন্টা ধরে রাস্তায় হাঁটতেছি। যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি ঘিরে নানা কর্মসূচি পালন করছে যমুনা পরিবার। সকালে বনানী কবরস্থানে সূরা ফাতিহা পাঠ, দোয়া, মোনাজাত আর শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। পরে দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনে আয়োজন করা হয় আলোচনা সভা, দোয়া মাহফিলের। দুপুরে গ্রুপের চেয়ারম্যানের জীবনী নিয়ে আলোচনার আয়োজন করে দৈনিক যুগান্তর পরিবার। বক্তারা নুরুল ইসলামের মেধা, সততা, পরিশ্রম ও সাহসিকতা এবং শিল্প ও গণমাধ্যম খাতে তার অবদানের কথা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। যিনি আমাদের যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম বাবুল সাহেব। এই মানুষটাকে কিন্তু আমরা স্মরণ করতে পারি, বরণ করতে পারি, মনে রাখতে পারি কাজের মধ্য দিয়ে। সময় জ্ঞান যে কি জিনিস ওনার কাছ থেকে হাড়ে হাড়ে শিখেছি। যদি সচিবালয়ে কোনো সচিব কিংবা মন্ত্রীর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকতো সকাল 10টায়, উনি ঠিক 9:30টার মধ্যে চলে যেতেন। এইভাবে উনি আগে বেরোতেন, ওনার সাথে কেউ পারত না সময় জ্ঞান। দেশবাসীর কাছে দোয়া চেয়ে সালমা ইসলাম বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ এই কণ্ঠস্বর আজীবন নির্দ্বিধায় কালোকে কালো ও সাদাকে সাদা বলে গেছেন। আমি নিশিরাতে আল্লাহর কাছে আমি দোয়া চাই, ওনার জন্য আমি নফল নামাজ পড়ি এবং আল্লাহকে বলি যে হে আল্লাহ, তাকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো, জান্নাতুল নাঈম দান করো। হে আল্লাহ, আপনার সান্নিধ্যে একটি ঘর তাকে করে দিয়েন আল্লাহ। এবং আমাদের মৃত্যুর পরে আমাদের পরিবারের সদস্যদেরকে নিয়ে যাতে একসাথে আমরা তার সান্নিধ্যে, আল্লাহর সান্নিধ্যে থাকতে পারি, এই দোয়াটা আমরা সবসময় করি। শেষ বিকেলে স্বপ্নের প্রতিষ্ঠান যমুনা টেলিভিশন পরিবারের আয়োজনে দোয়া মাহফিলে অংশ নেন কলাকুশলীরা। গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয় প্রতিষ্ঠাতা প্রিয় চেয়ারম্যান নুরুল ইসলামকে। প্রধান বার্তা সম্পাদক তৌহিদুল ইসলাম ছাড়াও সিনিয়র সাংবাদিকরা মাগফিরাত কামনা করে অংশ নেন দোয়া মোনাজাতে। বনানী কবরস্থানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে শুরু হয় দিনের কার্যক্রম। ফাতিহা পাঠ করে মোনাজাতে অংশ নেন যমুনা গ্রুপের চেয়ারম্যান ও নুরুল ইসলামের সহধর্মিণী সালমা ইসলাম। ছিলেন পরিবারের অন্যান্য সদস্যরাও। তিনি তার কীর্তির ভেতর দিয়ে নিজেকে সত্যিকার অর্থে একটা মহৎ মানুষে পরিণত করেছিলেন। তার এই কর্মের ভেতর দিয়ে যেমন দারিদ্র বিমোচন হয়েছে, বেকারত্ব দূরীকরণ হয়েছে, তেমনি একই সঙ্গে সারা দেশের যে লক্ষ লক্ষ পরিবারের কর্মসংস্থান হয়েছে। এটা একটা মহান একটা কর্ম। কিছু কিছু মানুষ থাকেন ব্যতিক্রম, উনি ছিলেন ব্যতিক্রম। ওনার অসংখ্য ভালো কাজ আছে। এখন আমরা যদি সেই ভালো কাজগুলি প্র্যাকটিস করি তাহলেই হয়তো ওনার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা সেটা জানানো হবে। কারণ সব কাজই অনুসরণ করা যায় না, কিছু অতি মানবীয় বা কিছু এক্সেপশনাল গুণ মানুষের থাকে, ওনার ছিলেন। দেশসেরা শিল্পপতির কবর জিয়ারতে অংশ নেন জামিয়া আরাবিয়া নুরুল ইসলাম মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা জানায় যমুনা টেলিভিশন ও দৈনিক যুগান্তর পরিবার। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলীয় কর্মীদের হামলায় আহত হয়েছেন জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী শামস ইশতিয়াক রহমান। রোববার দুপুরে পথসভা থেকে ফেরার সময় পৌরসভার সামনে ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সামনের দিকে দাঁড়ানোকে কেন্দ্র করে শামস ইশতিয়াক রহমানের সাথে কয়েকজনের বাকবিতণ্ডা। পরে কর্মসূচিতে অংশ নেওয়া নিয়ে কয়েকজন শামসের পথরোধ করে, আর এ সময় হাতে থাকা ফেস্টুনের লাঠি দিয়ে শামসের মাথায় আঘাত করে তারা। হামলার প্রতিবাদ করলে পথসভায় অংশগ্রহণকারী মহিবুল্লাহ সিয়ামউদ্দিনও আহত হয়। ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি বলে জানিয়েছে সদর থানার ওসি। তারা সামনে এসে সৌরভ ভাইকে বলে আপনি সাইডে চলেন, আপনার সাথে কথা আছে। সৌরভ ভাই বলে আমরা সাইডে যাবো না, আপনারা যা বলেন এখানেই বলেন। তারপরে সৌরভ ভাইয়ের গায়ে হাত দিয়েছে, তারপরে আমারই ঘুষি দিয়েছে 2-3টা। হাতে একটা অস্ত্র ছিল ছোট, সেইটা থেকে শামসু ভাইয়ের মাথায় আঘাত করছে। এবার সরকারি হজ প্যাকেজে বাড়ি ভাড়া ও সার্ভিস চার্জ কম লাগায় 4,978 জন হাজি
8,90,00,000 টাকা ফেরত পাচ্ছেন। একথা জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানিয়েছেন, উদ্ধৃত অর্থ প্রত্যেক হাজির ব্যাংক হিসেবে ধাপে ধাপে চলে যাবে, আর এজন্য কারোর সাথে যোগাযোগের প্রয়োজন নেই। হজের সময় 69,000 রোগীকে 1 কোটি টাকা মূল্যের ওষুধ দেওয়া হয়েছে। বিভিন্ন টিকা বাবদ ব্যয় করা হয়েছে 10 কোটি টাকা। এছাড়া হজের ময়দানে হারিয়ে যাওয়া 891 হাজিকে তাদের নির্ধারিত তাঁবুতে পৌঁছে দিতে সহায়তা করা হয়েছে। এবার হজে 45 জন হাজি মৃত্যুবরণ করেছেন বলেও জানান ধর্ম উপদেষ্টা। তিনি দাবি করেন, আগের মতো হজে কোনো ফ্লাইট বিপর্যয় বা নিবন্ধিত কোনো মুসল্লিকে হয়রানির শিকার হতে হয়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রত্যেকের সহযোগিতায় আমরা এবার অত্যন্ত সুন্দরভাবে হজের কার্যক্রমটা আমরা সম্পন্ন করতে পেরেছি। আমরা আশা করি আমাদের নভেম্বর মাসে হজ চুক্তি করতে হবে, এর আগে আমাদের প্যাকেজ ঘোষণা করতে হবে, আন্তঃমন্ত্রণালয়ে আমরা মিটিং করব এবং রেট যাতে আরও কমাতে পারি, আরও সাশ্রয়ী করতে পারি, সেই চিন্তাভাবনাও আমাদের আছে। ঝালকাঠিতে পথসভা শেষে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। এই সময় তারা এনসিপির স্থানীয় নেতৃবৃন্দের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন। বলেন যে কমিটিতে গণ আন্দোলনের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে জায়গা দেওয়া হয়েছে। এক পর্যায়ে এনসিপির স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটে। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে আটকা পড়েন। যদিও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মোটরসাইকেলে আগেই ঘটনাস্থলে পরিত্যাগ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে এনসিপি নেতাকর্মীরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। কিছু স্বার্থান্বেষী মহলের কারণে বেহাত হয়েছে জুলাই অভ্যুত্থানের ফসল। বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জুলাই ঐক্য আয়োজিত প্রতিনিধি সম্মেলনে অভিযোগ করেছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। জুলাই অভ্যুত্থানে অংশ নেয় অন্তত 30টি সংগঠনের প্রতিনিধিরা প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। এ সময় তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, ক্ষমতার লোভে দেশের কোনো রাজনৈতিক দলও সে পথেই হাঁটছে। জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে সরকার গঠিত হয়েছে, তারাও এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ফ্যাসিস্ট সরকারের অনুগতদের বিতরণ করতে পারেনি। আগামীতেও কেউ দেশ ও জনগণের স্বার্থ পরিপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে আবারও প্রতিরোধ গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের আসলে জুলাইকে 12 ঘাটে বিক্রি করে দিয়েছে বিভিন্ন গোষ্ঠী। আওয়ামী লীগ যে পথে ছিল, তাদের নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য মানুষের ওপর অত্যাচার করা, মানুষের ওপর নির্যাতন করা, অন্যের গলা টিপে ধরা, সেম কাজটাই অন্য কোনো দল বা অন্য কোনো রাজনৈতিক দল করছে। সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের প্রেসিডেন্টকে লক্ষ্য করেও হামলা চালিয়েছিল ইসরায়েল। ছোড়া হয় 6টি ক্ষেপণাস্ত্র অথবা বোমা। অল্পের জন্য বেঁচে যান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। IRGCর এক আউটলেটের বরাতে এমন তথ্য দিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, গেল 16 জুন তেহরানের পশ্চিমাঞ্চলীয় এক ভবনে সুপ্রিম জাতীয় নিরাপত্তা পরিষদের অধিবেশন চলছিল, যেখানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ছাড়া উপস্থিত ছিলেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ, বিচার বিভাগীয় প্রধান মোহসেনিয়ে জেই, অন্যান্য উচ্চ পদস্থ কর্মকর্তারাও। ওই প্রতিবেদনে বলা হয়, এ সময় ভবনটির প্রবেশপথ এবং এক্সিট পয়েন্ট লক্ষ্য করে হামলা চালায় IDF। পর মুহূর্তেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে ভবনটি। তবে আগে থেকেই প্রস্তুতকৃত জরুরি হ্যাচের সাহায্যে পালাতে সক্ষম হন ইরানের প্রেসিডেন্ট সহ অন্যান্যরা। পালাতে গিয়ে পায়ে সামান্য আঘাতপ্রাপ্ত হন মাসুদ পেজেশকিয়ান। এ ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।